নমস্কার। আজকে ক্লাস 10-এর ইতিহাসের পরের অংশটা একটু আলোচনা করব, খাদ্যাভ্যাসের ইতিহাস। আচ্ছা, আমাদের জীবনে যে কয়েকটি জিনিস না হলে আমাদের চলবেই না, তার মধ্যে প্রথম হচ্ছে খাদ্য। প্রাণী জগৎ বা জীব জগতের বলতে গেলে খাবার না খেলে সে বাঁচবেই না। তাহলে খাবার আমাদের জীবনের এত একটা গুরুত্বপূর্ণ, এত সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। খাদ্য, বস্ত্র, বাসস্থান। প্রথমে আমাদের কিন্তু জীবনে বেঁচে থাকতে গেলে অক্সিজেনের পরেই আমাদের যেটা লাগে সেটা হচ্ছে খাবার, তাই তো? তো এই যে খাবারের একটা ইতিহাস, খাবার বিভিন্ন জায়গার, পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষের বিভিন্ন রকমের খাবার, বিভিন্ন ধরনের খাবার, কখনো কখনো বিভিন্ন অঞ্চলের মানুষের খাবারের উপাদানগুলি একই থাকে, কিন্তু খাবারের প্রণালী সেটা ভিন্ন। যেমন আমাদের ভারতবর্ষেই বিভিন্ন অঞ্চল, যেমন আমরা বঙ্গপ্রদেশ বা পশ্চিমবাংলায় বাস করি, আমরা ধান, চাল যে উপাদানগুলো বা সবজির যে উপাদান, সেটা ভারতবর্ষের আরও অন্য জায়গার, যেমন ধরো কেরালা, তামিলনাড়ু, এরাও কিন্তু চাল ব্যবহার করে, চালই খায়। এদের প্রধান খাদ্যের মধ্যে চাল রয়েছে। দক্ষিণ ভারতে এবং আমাদের উড়িষ্যায় কিন্তু দেখবে যে উড়িষ্যা এবং আমরা যত বাঙালিরা যত বেশি ভাত খায়, দক্ষিণ ভারতের তাদের আবার চালটাকে গুঁড়ো করে তার সঙ্গে ডালের গুঁড়ো মিশিয়ে তারা আবার ইডলি, ধোসা, বিভিন্ন ধরনের খাবার তারা বানায়। তাহলে উপাদানটা একই, চাল এবং ডাল, কিন্তু সেটা রান্নার প্রণালী আবার আলাদা। আবার গমটা দক্ষিণ ভারতে সেরকমভাবে গমের ব্যবহার হয় না, আমাদের এখানে বর্তমানে তাও বেশ ব্যবহার হয়। ব্যবহার হয় না, ব্যবহার হয় আবার তোমার উত্তর ভারত দিকে বা পশ্চিম ভারতের দিকে গমের ব্যবহারটা আবার খুব বেশি। গম, জোয়ার, বাজরাটা আমাদের এখানে কম, জোয়ার, বাজরা, রাগি। তো এই যে বিভিন্ন ধরনের খাবারের উপাদান এবং খাবার রান্নার পদ্ধতি, এই একটা খাবারের যে এই বৈচিত্র্য বা বৈপরীত্য, এটা কেন হচ্ছে বা কেন হয়ে আসছে, এইটারও একটা ইতিহাসের একটা পর্যালোচনা দরকার। এবং মানুষ জানতে চাইলে মানুষের কোন খাবার কিভাবে আবিষ্কার হয়েছে, তার বিভিন্ন মজার ঘটনা বা কষ্টের ঘটনা, আবার ভালো ঘটনা, অনেক ঘটনা সম্বলিত খাবারের আবিষ্কার। কোনো খাবার, যেরকম একটা গল্প প্রচলিত আছে, আমরা যে কবিরাজি খাই, যে ফিশ কবিরাজি বা এগ কবিরাজি, এই যে কবিরাজি খাবারটা, বিশেষ করে ফিশ কবিরাজি, এটা যেমন একটি প্রচলিত গল্প আছে যে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কিছুই খেতে পছন্দ করছেন না, তো তখন এই ভাজাভুজি খেতে তার ভাল লাগছে না। সেরকম সময় এক পাচক, তিনি এইরকমভাবে ডিমের জালি তৈরি করে মাছের দিয়ে ওই যে চপের যে খণ্ডটি সেটি দিয়ে, তারপরে সেটাকে ডিমের জালি দিয়ে মুড়ে সেটা দিয়েছিলেন, এবং এরকমভাবে রান্না দেওয়ার পরে রবীন্দ্রনাথের খুব পছন্দ হয়েছিল এবং উনি এটি আবার খেতে চেয়েছিলেন এবং খুব নাম করেছিলেন। তো সেইখান থেকে সেই পাচক মহাশয় নাকি নাম রাখেন কবিরাজি। এটার আবার অন্য ইয়েও আছে, কভারেজ থেকে কভার, এইসব অন্য গল্পও প্রচলিত আছে। মূল কোন গল্প সেটা আমি জানি না, মূল কেন কবিরাজি নামটা, কবিরাজি হয়েছিলেন খেতে সেই জন্য কবিরাজি, নাকি কভারেজ সেখান থেকে আমাদের মুখে চলতি ভাষায় সেই কভারটা হয়ে গেছে কবি, সেটাও আমি ঠিক জানি না। মোদ্দা কথা, এই যে খাবারের যদি সত্যি ওই কেন খাবারটা তৈরি হয়েছে তার একটা ইতিহাস থাকতো, জানতাম, তাহলে আসল কোনটা সত্যি সেটা আমরা জানতে পারতাম। তো এই বিভিন্ন খাবার, যেমন ধরো ভারতচন্দ্র রায়গণকরের লেখা অন্নদামঙ্গল কাব্যে, সেখানে ঈশ্বরী পাটুনি বলছেন মা অন্নপূর্ণাকে, শেষে যখন মা অন্নপূর্ণা তার ঈশ্বরী পাটুনির নৌকায় পার হচ্ছেন,
ছদ্মবেশী মা, পাটুনি বুঝতে পারেনি। তো খেয়া পারাপারের জন্য যখন ঈশ্বরী পাটুনি অন্নপূর্ণার কাছে মানে চেয়েছিলেন, বলেছিলেন যে আমার মানে কানা করি যেটা বলে যে কিছু পার করার জন্য পাড়ানি যেটাকে দিতে, তো সেটা যখন অন্নপূর্ণা দিতে পারেননি, তখন ঈশ্বরী পাটুনি তাকে বিনা পয়সাতেই খেয়া পারাপার করে দেওয়ার পরে যখন মা অন্নপূর্ণা ওখান থেকে চলে যান, তখন দেখেন যে ঈশ্বরী পাটুনি দেখেন যে পাটাতনে মা অন্নপূর্ণা বসেছিলেন, সেই পাটাতনটি মানে সোনার হয়ে গেছে। তখন দৈববাণী হয় যে ওটাই পারানি, তুই আমাকে পার করেছিস, আমি কি চাই বল। তখন ঈশ্বরী পাটুনি বলেন যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই যে শ্লোকটি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই শ্লোকটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে তখন আমাদের এই বঙ্গপ্রদেশের কোন খাবারটা সব থেকে বেশি মানে মানুষ চাইতো, অর্থাৎ পেট ভরে ভাত খেতে চাইতো, দুধ ভাত যেন পেট ভরে খেতে পায়, অর্থাৎ নিজের সামান্য খাবার সেইটা মানে মানুষের কাছে খুব মহার্ঘ ছিল। কী ধরনের খাবার খেত সেটা সেখান থেকে জানা যায়। এবং অন্নদামঙ্গলে ছাড়াও প্রাচীনকালে বিভিন্ন মনসা মঙ্গলে যখন চাঁদ সদাগর নিয়ে যাচ্ছেন, তার সপ্তডিঙা নিয়ে বেরোচ্ছেন, তখন বিভিন্ন খাবারের করা হয় যে এই খাবারগুলো তিনি নিয়ে যাচ্ছেন। তো এই বিশেষ করে আমাদের এই বঙ্গভূমি, তো বঙ্গভূমি বলতে অবিভক্ত বাংলার কথা বলছি, মানে অর্থাৎ পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ দুটো। এখানে যেহেতু বহু নদী রয়েছে, উর্বর জমি রয়েছে, তাই এখানে চাষাবাদটা বরাবরই যেমন খুব ভালো হতো, শাকসবজি চাষ খুব ভালো হতো, একই সাথে সমুদ্রও যেহেতু আছে, তাই সমুদ্রে সামুদ্রিক মাছ, বহু নদী যখন থাকবে তখন নদীর মাছ, কাঁকড়া, এই সমস্ত কিছুর একটা খাদ্যাভ্যাস মানুষ এই সমস্ত কিছু মানুষ খাবে। এবং এর সাথে সাথে আরেকটা যেটা বঙ্গভূমির খুব, অর্থাৎ আমাদের এখানে খুব প্রচলিত, সেটা হচ্ছে মিষ্টি। আমরা জানি যে রসগোল্লার আবিষ্কারক হচ্ছেন নবীন ময়রা, তো নবীনচন্দ্র দাস, ইনি স্পঞ্জ রসগোল্লা, একটা সময় উড়িষ্যায় রসগোল্লা প্রথমে আবিষ্কার হয়েছিল নাকি আমাদের এই নিয়ে একটা ছিল, ডিবেট ছিল। তো পরবর্তীকালে জানা যায় যে নবীনচন্দ্র দাস রসগোল্লা ময়রা তিনি রসগোল্লা আবিষ্কার করেছেন। এবং বিভিন্ন প্রাচীন বাংলা থেকেই, মানে বহু প্রাচীন কাল থেকেই এই বঙ্গভূমিতে দেখা গেছে বিভিন্ন সবজির মানে বিভিন্ন রকম রান্নার যে মানে পদ্ধতি, সেটা। তো এই খাবারের ইতিহাস দেখে আমরা বলতে পারি যে কোনো জনজাতি বা কোনো জাতি কি খাবার খায় এবং তাদের সেই খাবারের ফলে তাদের কোন শরীরটা কীরকম থাকতে পারে, বা মানে সমস্ত কিছুই যেহেতু খাবার, আমাদের শরীরের সমস্ত কিছুই যেহেতু খাবারের সঙ্গে সম্পর্কযুক্ত বা সম্পর্কিত, তাই আমরা বলতে পারি যে আচ্ছা এই অঞ্চলের মানুষ এই বুদ্ধিদীপ্ত, কারণ তাদের খাদ্যাভ্যাসের মধ্যে এই জিনিসগুলি রয়েছে। যেমন অনেকেই বলেন যে বাঙালির এবং দক্ষিণ ভারতীয় এদের বেশি বুদ্ধি, তার একটা কারণ হচ্ছে মাছ, সেটা প্রচুর পরিমাণে খাওয়া হয় মানে এই যে প্রদেশে। এরকম বিভিন্ন মিথ আছে, সত্যি মিথ্যে এগুলো আমি ঠিক বলতে পারবো না, এটা ডাক্তারদের বিষয়। যাই হোক, তো আবার যেমন ধরো কোনো খাবার, এক প্রদেশের খাবার আর এক প্রদেশে গিয়ে, যেমন ধরো চাইনিজ খাবারের একটা বিষয় আছে যে ইন্ডিয়ান চাইনিজ বলে অনেকে। কেন? চাইনিজরা যেভাবে খাবারগুলোকে খায় আমরা সেইভাবে খাবারগুলোকে খেতে পারবো না। চীনারা একদম মশলা ছাড়া, নুন ছাড়া খাবার খায়, সেগুলো আমরা খেতে পারবো না, তাই ওগুলোকে আমরা আমাদের মতনভাবে কিছুটা করে নিয়েছি। অর্থাৎ চাইনিজ খাবারগুলো আমরা যেগুলো খাই সেগুলো পুরোপুরি চীনা খাবার নয়, চীনা খাবারের অনুকরণে আমরা আমাদের, বা ভারতীয় খাবারের অনুকরণে আমরা ওই চীনা খাবারগুলোকে বানিয়ে ফেলেছি। তো এই যে
একটা নতুন ধরনের খাবার উদ্ভব হয়ে গেল তার ফলে। তো এক প্রদেশের খাবারের সঙ্গে অন্য প্রদেশের খাবারের মিলে একটা অন্য ধরনের খাবার তৈরি হলো। যেমন ধরো এই পিৎজা কি ছিল, এই ইতালির বা রোম, হ্যাঁ রোম ইতালি, সেখানকার গরিব মানুষরা এক সময় খেত। পরবর্তীকালে তাদের কাছে তাদের রানী গেছিল, তো তারা তাদের রানীকে ওটাই খেতে দিয়েছিল। ওরা খেয়ে রানীর এত ভালো লেগেছিল যে তারপর থেকে সেটা গ্ল্যামারাইজ হতে শুরু করে। ঠিক একইভাবে কেক, সেটাও গরিব মানুষদের খাবার ছিল এক সময়। তো বিভিন্ন খাবার, কখনো রাজার খাবার, রাজশাহী খাবার হয়, আবার কখনো গরিব মানুষদের খাবার, সেটা বিভিন্ন কারণে রাজা মহারাজাদের ভালো লেগেছিল, তখন সেটা আবার মানে সেই রাজশাহী খাবারে পরিণত হয়। তো খাবারের এই উত্থান পতন, হ্যাঁ রয়েছে, খাবারের একটা চরিত্র রয়েছে, খাবারের একটা বৈশিষ্ট্য রয়েছে, এবং সেই খাবারের বৈশিষ্ট্যর মধ্যে মানুষজনের একটা চারিত্রিক মানে বৈশিষ্ট্য তৈরি হয়। তাই খাদ্যাভ্যাসের ইতিহাস, এটা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অংশ। খাদ্যাভ্যাসের মানে কি বলবো, গুরুত্বপূর্ণ বিষয়। ভৌগোলিক কারণে, বিভিন্ন ভৌগোলিক কারণে খাদ্যাভ্যাসের এই বৈচিত্র্যটা হয়। যেহেতু কোনো জায়গায় যেরকম ভূপ্রকৃতি হবে, সেই জায়গায় কিসের চাষ হবে, কি কি জিনিস পাওয়া যাবে, এর ওপরে নির্ভর করে মানুষের খাদ্যাভ্যাস তৈরি হয়। আজকে যদি আমি বলি আমার পুঁই শাক খেতে ভালো লাগে, আমি এই পুঁই শাক তো উত্তর ভারতে পাবো না, বা আমি এই পুঁই শাক এমন কোনো জায়গায় পাবো না, রাজস্থানের থর মরুভূমিতে পাবো না, তা আবার ওখানে যেটা পাবো এখানে আবার সেটা পাওয়া যাবে না। এই যে বিভিন্ন কোনো মানে যে জায়গায় মানুষ যে প্রদেশে বসবাস করছে, সেই প্রদেশে যেটা ফলন হচ্ছে, মানুষ সেটা খেয়েই তার একটা চারিত্রিক বৈশিষ্ট্য, তার একটা খাবারের একটা অভ্যাস, খাদ্যাভ্যাস তৈরি হচ্ছে। এবং প্রত্যেকে নিজেদের জায়গার খাদ্যাভ্যাসকে বা খাবারের যে প্রণালী তাকে ভালোবাসে, কারণ তারা জন্ম থেকে সেই জায়গায় বড় হয়ে, সেই জল হাওয়ায় বড় হয়ে, সেই খাবারগুলো খেয়ে তারা বড় হয়। তাই প্রত্যেকের কাছে প্রত্যেকের নিজস্ব যে খাবার ধরন, সেটা খুব প্রিয় বা খুব কাছের। তো এই খাবার যে সংস্কৃতি এবং জাতিগতভাবেও খাবারের একটা অভ্যাস আছে, এক একটা জাতির এক একটা খাবার নিয়ে সেন্টিমেন্ট থাকে। যেমন আমাদের কখনো আমরা ইলিশ চিংড়ি নিয়ে খুব মানে কথা বলি, আবার অনেকে দেখবে বলবে যে রবিবারে এইটা খেতে হবে, কড়াইশুঁটির শীত পড়লো কড়াইশুঁটির কচুরি না হলে হয়। এই যে একটা বিষয় যে এইটা আমাকে এইবার, এটা আমাদের ঐতিহ্যের সঙ্গে মিশে গেছে, বা ঐতিহ্যের সঙ্গে এমনভাবে মিশে গেছে যে এই খাবারগুলো যদি আমাদেরকে কেউ না খেতে দেয় তাহলে আমাদের কষ্ট হবে এবং আমরা সেখানে বিক্ষোভ করব। তো এই খাবার একটা ঐতিহ্য বহন করে, জাতির মধ্যে কিন্তু জাতীয়তা বোধেরও সঞ্চার করে খাবার। ঠিক যে কারণে সিপাহী বিদ্রোহ হয়েছিল, যে সিপাহীদের মধ্যে ছড়িয়ে গেছিল যে বন্দুকের টোটার মধ্যে রয়েছে, কি যেন বলে, গরুর এবং শূকরের চামড়া রয়েছে। তো এটা শুনে ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছিল হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের, এবং তারা দুজনে মিলে তারা এই করে, বিদ্রোহ ঘোষণা করে। তো এই যে খাবারের মধ্যে আবেগ, বিভিন্ন ধরনের আবেগ, জাতিগত আবেগ, ধর্মগত আবেগ, এগুলো রয়েছে। তাই এই খাদ্যাভ্যাসের ইতিহাস একটা গুরুত্বপূর্ণ অংশ ইতিহাসের। এই খাদ্যাভ্যাসের ইতিহাসের কিছু বই, যেগুলো কিছু বই উল্লেখযোগ্য খাদ্যাভ্যাসের ইতিহাসের, বইগুলি হলো, আচ্ছা, হরিপদ ভৌমিকের রসগোল্লা,
এই বইটা খুবই একটি গুরুত্বপূর্ণ বই। এই বইটির মাধ্যমেই যেটা জানা যায় যে উড়িষ্যা এবং বাংলার যে রসগোল্লা নিয়ে আবিষ্কারের যে একটা একসময় তর্ক বিতর্ক উঠেছিল, এই বইটি তার নিষ্পত্তি করে এবং এই বইটিকে প্রামাণ্যরূপে মেনে নেওয়া হয় যে এটা বাংলারই তৈরি রসগোল্লা। আচ্ছা, কে.টি. আচারিয়া, এনার লেখা বই ইন্ডিয়ান ফুড এ হিস্ট্রি কম্প্যানিয়ন। ইন্ডিয়ান ফুড এ হিস্ট্রি কম্প্যানিয়ন। আচ্ছা, খাদ্যাভ্যাসের ইতিহাস লিখেছেন এমন দুজন ঐতিহাসিকের নাম তপন রায়চৌধুরী, খুব উল্লেখযোগ্য নাম। তপন রায়চৌধুরীর লেখা মোঘল আমলের খানাপিনা উল্লেখযোগ্য একটি বই। ওই রসগোল্লা বইটি যিনি লিখেছেন হরিপদ ভৌমিক। তপন রায়চৌধুরীর মোঘল আমলের খানাপিনা, হরিপদ ভৌমিকের রসগোল্লা, বাংলার জগৎ মাতানো আবিষ্কার। পুরো বইটার নাম রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার। হ্যাঁ, অর্জুন আপ্পাদুরাইয়ের হাউ টু মেক এ ন্যাশনাল কুজিন। অর্জুন আপ্পাদুরাইয়ের হাউ টু মেক এ ন্যাশনাল কুজিন। হ্যাঁ, এই বইয়ের নামগুলো একটু আলাদাভাবে করে নেবে। এবার এখান থেকে কিছু প্রশ্ন আসতে পারে। কিছু প্রশ্ন বলতে ছোট প্রশ্ন আসতে পারে যে খাদ্যাভ্যাসের ইতিহাস, 2 নম্বরের খাদ্যাভ্যাসের ইতিহাসে কেন গুরুত্বপূর্ণ, এটা আসতে পারে। খাদ্যাভ্যাসের কোনো অঞ্চলের মানুষের খাবারের মাধ্যমে আমরা সেই মানুষের সেই জনজাতির কি বলবো ইতিহাস বা সেই জনজাতিকে বিশ্লেষণ করতে পারি, বুঝতে পারি। সেই জন্য খাদ্যাভ্যাসের ইতিহাস গুরুত্বপূর্ণ। আর একটি 4 নম্বরের প্রশ্ন আসতে পারে খাদ্যাভ্যাসের 4 নম্বরের প্রশ্ন আসতে পারে খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা বলতে কি বোঝো? আধুনিক ইতিহাস চর্চায় খাদ্যাভ্যাসের গুরুত্ব লেখো। এটা 4 নম্বরের আসতে পারে। এখানে খাদ্যাভ্যাসের ইতিহাস বলতে কি বোঝো, কি বলতে পারো? মানুষের জীবন ধারণের জন্য অপরিহার্য উপাদান হলো খাদ্য, তাই তো? আমরা খাবার ছাড়া, আমরা বলে না, প্রাণী জগতের বা জীবজগতের বলতে পারো, জীবজগতের বেঁচে থাকার জন্য প্রথমেই যেটি আবশ্যক তা হলো খাদ্য বা অপরিহার্য উপাদান হলো খাদ্য। সেই খাদ্যের সংস্কৃতির একটি অঙ্গ, সেই খাদ্য আবার সংস্কৃতিরও একটি অঙ্গ। কারণ বিভিন্ন সমাজের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক পরিকাঠামো পরিস্ফুট হয়ে ওঠে এই খাবারের মাধ্যমে। খাদ্যাভ্যাসের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঐতিহাসিক ঘটনাসমূহ বা এই খাবারের মাধ্যমে সেই অঞ্চলের অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক পরিকাঠামো ফুটে ওঠে। বা অন্যভাবে বলা যায় যে মানুষের প্রতিদিনের খাদ্য ও খাদ্যাভ্যাসে সম্পর্কিত ইতিহাস চর্চা খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা নামে পরিচিত। ঠিক আছে, তাহলে খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা বলতে কি বোঝায়? প্রথমে ওইটুকুই বলবে যে জীবজগতের খাদ্য অপরিহার্য অঙ্গ বা প্রাণী জগতের খাবার হলো প্রাণী জগতের একটি অপরিহার্য অঙ্গ বা মানুষের বেঁচে থাকতে গেলে যে জিনিসটি সর্বপ্রথমে দরকার তা হলো খাদ্য। এবং এই মানুষের প্রতিদিনের খাদ্য ও
খাদ্যাভ্যাস সম্পর্কিত যে ইতিহাস তাকে আমরা খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা বলে থাকি বা খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা নামে পরিচিত। এই খাদ্যাভ্যাসের ইতিহাস, তারপরের প্রশ্ন কি, খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার গুরুত্ব কি? খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার মাধ্যমে আমরা কোনো একটি অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এরকম প্রভৃতি বিভিন্ন দিক আমরা আলোচনা করতে পারি বা বুঝতে পারি। এবং পয়েন্ট করে, আমার মনে হয় যে এগুলো পয়েন্ট করে লিখবে। তারপরে গুরুত্বগুলি, খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার গুরুত্বগুলি হলো বলে একটি বুলেট পয়েন্ট করবে, একটি হেডিং করবে, তারপরে একটি পয়েন্ট করতে পারো মানুষের ধর্মীয় আঞ্চলিক পরিচয়। খাদ্যাভ্যাসের মধ্য দিয়ে মানুষের ধর্মীয় ও আঞ্চলিক পরিচয় পাওয়া যায়। 2, মানুষের প্রকৃতি। খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার মাধ্যমে মানুষের এর প্রকৃতির পরিচয় পাওয়া যায়। আর্থিক পরিচয়, অর্থাৎ খাদ্যাভ্যাসের ইতিহাস মানে মানুষের খাদ্যাভ্যাস দেখে, কোনো অঞ্চলের মানুষের খাদ্যাভ্যাস দেখে সেই অঞ্চলের মানুষের আর্থিক পরিস্থিতি বা আর্থিক অবস্থা কীরকম সেটা কিছুটা ফুটে ওঠে। ঐতিহ্য, খাবারের সঙ্গে মানুষের ঐতিহ্য জড়িয়ে থাকে, অতীত জড়িয়ে থাকে। পূর্ব খাবার মানুষ তার পূর্বসূরির কাছ থেকে শিখে তার উত্তরসূরির মধ্যে ছড়িয়ে দেয়। আর খাদ্যাভ্যাস পরিবর্তন, মানুষের খাদ্যাভ্যাস দিনে দিনে পরিবর্তিত হচ্ছে, তাই তার একটা ইতিহাস চর্চা দরকার, তার একটা ইতিহাস কোথাও একটা লিখে রাখা দরকার। এক অঞ্চলের মানুষের সঙ্গে অন্য অঞ্চলের মানুষের আজ থেকে 100-200 বছর আগেও কিন্তু এতটা মিল, এতটা লেনদেন ছিল না, বা আজ থেকে 500 বছর, 1000 বছর আগে মানুষের কিন্তু এক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলের মানুষকে তেমনভাবে চিনত না। তো সেখানে খাবারের যে মেলবন্ধন সেটা তেমন হতো না, এখন সেটা খুব বেশি মাত্রায় হচ্ছে। এবং প্রত্যেকটি প্রশ্নের পরে একটা উপসংহার দেবে। খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার মাধ্যমে সেই অঞ্চলের প্রাকৃতিক, সামাজিক এবং স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিশ্লেষণ ফুটে ওঠে বা বুঝতে পারি। তাই খাদ্যাভ্যাসের ইতিহাস মানুষের ইতিহাসের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এই বলে প্রশ্নটা শেষ করবে। এই হলো আজকের মতো খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা। আমি রেগুলার দিতে পারছি না, তার জন্য সরি, চেষ্টা করছি, তবুও দেওয়া হয়ে উঠছে না। আচ্ছা, আজকে এইটুকুই, টাটা।